আম্রপালি বৈশালীর উন্নতির মূল একথা নিশ্চিত জানার পর বিম্বিসার ঠিক একই রকম ব্যবস্থা রাজগৃহের জন্যও করতে চাইল। শালবনে বিরাট প্রাসাদ তৈরি হল। তাম্রলিপ্ত বন্দর থেকে মেয়েটিকে আনা হলো। এক গরিব ব্রাহ্মণের মেয়ে, মা নেই। ব্রাহ্মণ নিজেই মেয়েকে নিয়ে এসেছে। ভরা রাজসভায় ব্রাহ্মণ বিম্বিসারের পায়ে উপুড় হয়ে কেঁদে বলল, মহারাজ, মহারাজ, তীরগুলে এই মেয়ে ছাড়া আমার আর কেউ নেই। দয়া করে আমার কাছ থেকে ওকে কেড়ে নেবেন না মহারাজ। বাড়িতে যা করে তা করে, কিন্তু ব্রাহ্মণের মেয়ে রাজসবিনী হলে সমাজ থেকে আমাকে এক ঘরে করে দেবে। দয়া করুন মহারাজ, দয়া করুন। রাজসভার রক্ষী ব্রাহ্মণকে রাজার পায়ের কাছ থেকে টেনে সরিয়ে আনে। ব্রাহ্মণ কাঁদতেই থাকে। দয়া করুন মহারাজ, আমাকে দয়া করুন মহারাজ। বিম্বিসার ভালো করে ব্রাহ্মণকে দেখে। শতচ্ছিন্ন কাপড়, উত্তরীয় ছেঁড়া, পায়ে পাদুকা নেই। রাজা বলে, তোমার আর্থিক অবস্থা খুব খারাপ মনে হচ্ছে। তুমি পুজো আচ্চা যাগযজ্ঞ করো না? ব্রাহ্মণ হাত জোড় করে বলে, মহারাজ, মহারাজ, আপনি তো জানেন তক্ষশিলা, অবন্তী বা কোশাল রাজ্যের মতো অত যাগযজ্ঞ এই অঙ্গমগধে হয় না। কাজবাজ খুবই কম মহারাজ। আর যেটুকু আছে সেখানে এখন সুযোগ পাই না মহারাজ। বয়স হয়ে গেছে। তাছাড়া তক্ষশিলা থেকে স্নাতক হয়ে যারা আসছে তারাই সব কাজ নিয়ে নিচ্ছে। এই বুড়ো বয়সে ভাতের জোগাড় করাটাই খুব কঠিন মহারাজ। এখন এই মেয়েটাই আমার ভরসা। দয়া করে আপনি আমাকে নিঃস্ব করে দেবেন না মহারাজ। মেয়ের প্রতি ব্রাহ্মণের অত টান নেই। ওর আসল চিন্তা খাদ্য জোটানো নিয়ে। রাজা বলে, শোনো ব্রাহ্মণ, মেয়েকে তুমি আর পাবে না। ব্রাহ্মণ একদম কাতর হয়ে পড়ে। মরে যাবো মহারাজ, মরে যাবো আমি। মরবে না বলে বিম্বিসার সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ায়। তোমাকে আমি অঙ্গদেশে 3টে গ্রাম দান করছি। ওই গ্রাম থেকে যা কর উঠবে সব তোমার, এবং ওই গ্রামের আয় থেকে একটি মুদ্রাও তোমাকে রাজকোষে দিতে হবে না। ব্রাহ্মণের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। এমন কিছু সে পেতে পারে তা সে স্বপ্নেও কল্পনা করেনি। হাসি ফোটে ব্রাহ্মণের মুখে। কি বলছেন মহারাজ? সত্যি সত্যি আমি 3টে গ্রামের অধীশ্বর হব? বিম্বিসার মৃদু হেসে বলে, হ্যাঁ সত্যি। আজই তুমি রওনা হয়ে যাও। আমি তোমার সঙ্গে লোক লস্কর দিচ্ছি, তারা তোমাকে সব বুঝিয়ে দেবে। কিন্তু একটা শর্ত আছে। শর্ত? ব্রাহ্মণের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। কি শর্ত মহারাজ? বিম্বিসার বলে, তুমি এরপরে কোনোদিন রাজগৃহে পা দেবে না। মেয়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। আর যদি আমি জানতে পারি তুমি তোমার মেয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করেছ, জেনে রাখো ব্রাহ্মণ, সেই দিনই তোমার গর্দান যাবে। ব্রাহ্মণ হাঁ হয়ে তাকিয়ে থাকে রাজার দিকে। রাজার এই প্রস্তাবে সে দুঃখ প্রকাশ করবে নাকি খুশি হবে বুঝতে পারে না। রাজা এবার হুঙ্কার ছাড়ে, হাঁ করে তাকিয়ে আছো কেন? এখন যাও এখান থেকে। রাজার গর্জনে ব্রাহ্মণ কেঁপে ওঠে। কোন রকমে রাজাকে প্রণাম করে বেরিয়ে যায় রাজসভা থেকে। রাতে শালবনের মাঝে বিশাল ভবনের সামনে রাজার রথ থামে। সারথি রথের দ্বার খুলে দেয়। রাজার বুক চন্দনে চর্চিত, গলায় সুগন্ধি ফুলের মালা, পরনে
অপূর্ব সোনালী কারুকাজ করা ঘিয়ে রঙের অধবাস। সেটা বাঁ হাতে সামলে রথ থেকে নামে বিম্বিসার। ভবন থেকে দুজন দাস প্রদীপ হাতে দ্রুত এগিয়ে আসে। তারা পথ দেখিয়ে রাজাকে মূল কক্ষে নিয়ে যায়। কক্ষের মধ্যে ছাদের ঠিক মাঝখানে বড় ঝাড়বাতি, তার নানা রঙে রঙিন আলোয় ঘরটা কেমন মায়াবী হয়ে আছে। একটা আরাম কেদারায় আধো শোয়া হয়ে আছে শালবতী। লাল রঙের কাঁচুলি আর রেশমের অধবাস পরে আছে ও। হাতে কঙ্কন, পায়ে নূপুর, কোমরে সোনার কটিবন্ধ। একজন দাসী ওর পায়ের নখের পরিচর্যা করছে, আর একজন দাসী ধনুচিতে করে সুগন্ধি ধোঁয়া দিচ্ছে ওর ঘন কালো চুলে। রাজাকে দেখে শালবতী উঠে বসে, দুহাত জোড় করে বলে, প্রণাম মহারাজ, দয়া করে আসন গ্রহণ করুন। বিম্বিসারের জন্য আগে থেকেই আসন রাখা ছিল। বিম্বিসার বসে, তারপর হাতের ইশারায় দাস দাসীদের ঘর থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেয়। দাস দাসীরা চলে যায়। কক্ষের মধ্যে এখন শুধু বিম্বিসার আর শালবতী। বিম্বিসার গভীর দৃষ্টিতে শালবতীর দিকে তাকায়। সত্যি অপরূপ এই নারী। এমন রূপবতী সে আগে কখনোই দেখেনি। শালবতীর সমস্ত অঙ্গ থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। তবে তার মধ্যেই বিম্বিসার খেয়াল করল, শালবতীর চোখে মুখে যেন কোনো গোপন ক্ষোভ লুকিয়ে আছে। মেঝের দিকে তাকিয়ে বসে রয়েছে শালবতী। বিম্বিসার মৃদু হেসে বলল, সত্যি তোমার তুলনা নেই সুন্দরী। তোমার দর্শনেই এত শোক অনুভব হচ্ছে। জানি না তাহলে স্পর্শে কত সুখ। পূর্বের অভিজ্ঞতা থেকে রাজা জানে, রূপের প্রশংসা সব নারী খুব পছন্দ করে। অথচ এমন কথা শুনেও শালবতী মুখ তুলছে না। অবাক হয়ে বিম্বিসার জিজ্ঞেস করে, কি ব্যাপার? দেশ ছেড়ে এসে তোমার কি মন খারাপ লাগছে, নাকি এখানে শোক স্বাচ্ছন্দ্য আরাম আয়েসের কোনো অভাব হচ্ছে? বলো আমাকে। এবার মুখ তোলে শালবতী। সে বলে, অপরাধ মার্জনা করবেন মহারাজ, তবু আপনাকে না বলে আমি পারছি না। বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণের কন্যাকে জোর করে আটকে রাখা পাপ, এ কথা নিশ্চয়ই আপনার অজানা নয়। শালবতীর কথা শুনে বিম্বিসারের চোয়াল শক্ত হয়ে যায়। চোখের দৃষ্টিতে যেন আগুন বেরিয়ে আসতে চায়, কিন্তু মুহূর্তেই নিজেকে সংযত করে নেয় বিম্বিসার। তারপর শান্ত অথচ দৃঢ় স্বরে বলে, আমাকে শাস্ত্রজ্ঞান শেখাতে এসো না শালবতী। আমি এই মগধের অধীশ্বর। এখানে আমার ইচ্ছেই শেষ কথা। আমি যা বলি তাই এখানকার শাস্ত্রবাক্য। শোনো, আমি চেয়েছি তাই এখন তুমি রাজগৃহের জনপদ কল্যাণী, আর সেটা হয়েই তোমাকে থাকতে হবে। মুখে অপ্রসন্ন ভাব রেখো না। দেশের রাজার সঙ্গে কেউ এইভাবে কথা বলে না, বুঝেছ? তাছাড়া একজন বারাঙ্গনার সব থেকে বড় গুণ হলো যে কোনো পরিস্থিতিতে নিজেকে হাসি খুশি রাখা এবং তার অতিথিকে আনন্দ দেওয়া। মুহূর্তের মধ্যে শালবতী নিজেকে বদলে নেয়। সে বলে, আমার অপরাধ ক্ষমা করুন প্রভু, আপনি বলুন কিভাবে আপনার সেবা করতে পারি। বিম্বিসার মৃদু হাসে। তার চোখের কোণে ক্ষমতার গর্ব ঝিলিক দেয়। দুই হাঁটুর উপর হাত রেখে রাজা ঝুঁকে বলে, সেবা তো করবেই, সেই জন্যই তো এসেছি। তার আগে তোমার সঙ্গে কতগুলো জরুরি কথা আছে আমার। শালবতী বলে, বলুন মহারাজ, কি জরুরি কথা? বিম্বিসার বলে, তোমার মতো নগর শোভেনী রাজগৃহে আছে জানলে
এখানে বহু ধনী বণিক এবং রাজপুরুষরা আসবে। তোমার টানে তারা মগধের সঙ্গে বেশি বেশি করে বাণিজ্য করবে। আর তুমি তো জানো, বণিকরা দীর্ঘদিন ঘর ছেড়ে বাইরে থাকে, তাদের নারী সঙ্গের দরকার হয়। সেই দরকারেই তারা তোমার কাছে ছুটে আসবে। লজ্জাবতী লতার মতো মাথা নুইয়ে শালবতী বলে, জানি মহারাজ। এবার শোনো, বলে বিম্বিসার আসনের পিছনে হেলান দিয়ে বসে। তোমার কাছে 1 রাত থাকার মূল্য হবে 1000 মুদ্রা। 1000? বিস্ময়ে হতবাক হয়ে যায় শালবতী। রাজা বলে, 1000, কিন্তু তার মধ্যে তোমার অংশ হল 200 মুদ্রা। বাকি 800 মুদ্রা প্রতিদিন কর হিসাবে তুমি রাজকোষে জমা দেবে। শালবতীকে বিভ্রান্ত দেখায়। ও কিছু বলতে চায়, কিন্তু কিছু বলার সুযোগ না দিয়ে বিম্বিসার আবার বলে, শুধুমাত্র রাজকুমারগণ, মহামন্ত্রী, রাজপুরোহিত এবং রাজা যদি তোমার কাছে আসে, তাদের কোনো মূল্য দিতে হবে না। তবে ভেবো না যে তারা বিনামূল্যে তোমার কাছ থেকে সেবা নেবে। তাদের সেবার পরিবর্তে আমি তোমাকে দেব সম্পূর্ণ নিরাপত্তা। আর একটা শর্ত আছে। শালবতী অস্ফুটে বলে, শর্ত? কি শর্ত মহারাজ? বিম্বিসার সোজা হয়ে বসে। তারপর কঠোর স্বরে বলে, তুমি কখনো মা হতে পারবে না। যদি কোনোভাবে সন্তান সম্ভবা হয়েও পড়ো, নিজের ছলা কলা দিয়ে তা লুকিয়ে রাখবে। কোনো অতিথিকে তা বুঝতে দেবে না, এবং সন্তান প্রসবের সঙ্গে সঙ্গে সেই শিশুকে তুমি হত্যা করবে। মহারাজ, আর্তনাদ করে ওঠে শালবতী। একজন নারী হয়ে এমন নিষ্ঠুর আমি হতে পারবো না মহারাজ। বিম্বিসার অবিচল ভাবেই বলে, পারবো না বললে তো হবে না। তোমার মতো জনপদ কল্যাণী যদি মা হয়ে সন্তানকে লালন পালন করে, তাহলে রাজ্যকে কে লালন পালন করবে শালবতী? কষ্টে কুঁকড়ে যায় শালবতী। ওর মুখ দিয়ে আর কথা বেরোয় না। রাজা আবার বলে, ঠিক আছে, নিজে যদি হত্যা করতে না পারো, জন্মের সঙ্গে সঙ্গে শিশুকে এই শালবনের গভীরে নিক্ষেপ করবে। কথা শুনে শালবতী আতঙ্কিত হয়ে রাজার দিকে তাকায়। বিম্বিসার আদেশ করে, এই হলো শর্ত। আমার কথা শেষ। এবার তুমি আমার সেবার আয়োজন করো।